সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সিপিআই ইনফ্লেশন রিপোর্টটি বেড়েছে, কেন এটি ইম্পর্টেন্ট। সো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট এটি আসলে স্ক্যাজুয়াল ছিল গত শুক্রবারে বের হওয়ার, প্রকাশিত হওয়ার, কিন্তু ইউএস গভর্নমেন্ট শাটডাউন চলছে, আজকে 24তম দিন। সো ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স তারা মনে করলেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিসংখ্যান, যেটা সবার হাতে যাওয়া প্রয়োজন। তার কারণ স্পেশালি যারা ফোকাসড অন হাউজিং এবং আদার ফ্যাক্টরস, অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর যারা ফোকাস করে আছেন, সো তারা বসলেন গভর্নমেন্ট শাটডাউন সত্ত্বেও এবং তারা পরিসংখ্যান নিয়ে কাজ করলেন এবং তারা আজকে সকালে সেটি প্রকাশিত করেছেন। নাও ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি এমন একটি ব্যাপার, এটা ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্ট, একটি মৌলিক উপাদান বলতে পারেন ফেডারেল রিজার্ভের পলিসির ক্ষেত্রে, পলিসি নির্ধারণের ক্ষেত্রে। না, এটির সরাসরি ডাইরেক্ট সিগনিফিক্যান্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কানেকশন আছে কিসের সাথে? অন স্টক মার্কেট, গোল্ড, প্রাইস অফ গোল্ড এবং ইউএস ডলার। সো আমরা জানি যে ডিলে হয়ে গেছে এটা প্রকাশের, গিভেন ইটস এ ডিলে অলরেডি। মার্কেট কিন্তু বোদ্ধা যারা আছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছেন, স্টক মার্কেটের সাথে জড়িত আছেন, মার্কেট ইন জেনারেল, তারা কিন্তু কোনো রকম কোনো সরকারি রিপোর্ট এই পর্যন্ত দেখেননি গভর্নমেন্ট শাটডাউনের হওয়ার কারণে। গরম খবরের অপেক্ষায় আছি। আলমগীর জনি, চেষ্টা করব, থাকবেন কিন্তু। হ্যাঁ, পায়রা খাতুন ওয়াচিং ফ্রম বাফালো, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, সো কোথায় ছিলাম আমরা? সো মার্কেট কিন্তু কোনো রকম কোনো রিপোর্ট হাতে পায়নি, কাজে অন্ধের মতো তারা চলছিল। সো উই হ্যাভ দ্য ফেডারেল রিজার্ভ মিটিং, তার উপরে হচ্ছে ফেডারেল রিজার্ভের মিটিং হচ্ছে আগামী সপ্তাহে 29 তারিখে। সো এটা এক্সেপশনালি গুরুত্বপূর্ণ যে এই পরিসংখ্যান, দিস পিস অফ ডাটা, এটা আমাদের বলতে মার্কেটের হাতে, অর্থনীতিবিদ যারা আছেন, মার্কেট বোদ্ধা যারা আছেন, অভিজ্ঞ যারা আছেন, জার্নালিস্ট যারা আছেন, তাদের সব হাতে এই তথ্য পরিসংখ্যানটি যাওয়া দরকার। দেয়ারফর এটির কারণে ইট শুড বি মোর মার্কেট মুভিং। মার্কেট তো স্থবির হয়ে অস্থিরতায় ভুগছে বেশ কিছুদিন, অনিশ্চয়তা অনেক বেশি। আজকে ট্যারিফ, কালকে নেই, পরশুদিন ইনফ্লেশন, তারপর ইন্টারেস্ট রেট কমছে বরঞ্চ কমেছে গতবার। কাজে এ ধরনের যখন অনিশ্চয়তা হয়, মার্কেট মুভ কম করে, কিন্তু মার্কেট মুভিংয়ের জন্য, অর্থাৎ অর্থনীতির চাকা সচল রাখার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ছিল। সো কেন? যদি ইনফ্লেশন ডাটা দেখাতো যে এখনো ও 18 মতোই লেগে আছে, হোল্ডিং ফার্ম, শক্ত জায়গায় ধরে আছে, ও নড়াচড়া করতেছে না, তাইলে আমরা কি দেখতাম? আমরা দেখতাম প্রবাবলি স্টক মার্কেট ফুল ব্যাক, অর্থাৎ নিচের দিকে নামতো বিভিন্ন জিনিস, কারণ কনফিডেন্স হারিয়ে ফেলতো। আমরা আরও দেখতাম গোল্ড প্রাইস র্যালি করতো, অর্থাৎ আরও দাম বেড়ে যেত গোল্ডের, এবং আমরা দেখতাম ফ্রেশ হাইজ অফ ইউএস ডলার্স, মানে ইউএস ডলার যেটা আছে সেটার অ্যাপ্রিসিয়েশন বাড়তো, অর্থাৎ ভ্যালু বেড়ে যেত যদি এরকম কিছু হয়, স্টিকি থাকে। যদি ইনফ্লেশন দেখাতো যে আর্নিং সহজ হয়ে এসেছে, ইজিং অন ট্যারিফের কারণে কোনো রকম বড় ইম্প্যাক্ট পড়েনি, সেটি আসছে কিছুক্ষণের মধ্যে, এবং দ্য স্টক মার্কেট তখন কিন্তু কন্টিনিউ হাইয়ের উপরের দিকে যেত, গোল্ড প্রাইস পুল ব্যাক করতো, কমে আসতো, এবং ইউএস ডলার প্রবাবলি উইল সেল অফ, যেটা কিছুক্ষণের মধ্যে বলবো, অর্থাৎ এটা ডিভ্যালুয়েশন বাড়তে থাকতো, ইউএস ডলার ভ্যালু লুজ করতো। রিগার্ডলেস, এটা একটা বিগ ইভেন্ট ছিল আজকের ফ্রাইডের জন্য। ওকে, সো আরও দুটি জিনিস উল্লেখ করার মতো, কয়েকটি জিনিস উল্লেখ করার মতো, কিন্তু আমি দুটি উল্লেখ করছি। একটি হচ্ছে দ্য টু থিংস টু ওয়াচ এই সপ্তাহে, আরেক তিনটি আছে, আরেকটি অন্যটি বলছে। একটি হচ্ছে নাম্বার ওয়ান, দ্য চাইনিজ ফোর্থ প্ল্যানাম, এটাকে বলে তারা। না, দিস ইজ, এখানে এই জায়গাটায় কি হয়, তারা চাইনিজ গভর্নমেন্ট আগামী 5 বছরের প্ল্যানিংটি করেন ইন চায়না, সিপিসি যে করেছেন, চাইনিজ কমিউনিস্ট পার্টি, ইন টার্মস অফ কোন ডাইরেকশনে তারা যাবেন, হ্যাঁ, ইন রিগার্ডস টু তাদের অর্থনৈতিক পলিসি, খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বিশ্বব্যাপী চায়না আর আমেরিকা মল্লযুদ্ধ চলছে ট্যারিফ নিয়ে, অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি। সো ইকোনমিক পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইজ চাইনিজ, ভেরি ইম্পর্টেন্ট। সো এবং এটি অনেক কথা হবে এটি নিয়ে, তারা এই সমস্ত জিনিস ডিসাইড করবে। গতকালকেও তারা মিট করেছিলেন, করেন, আসলে গতকালকে শেষ হচ্ছে, এইটি ডিসাইড করেন তারা সেখানে। অ্যান্ড মেবি উইল গেট সাম ইন্টারেস্টিং হেডলাইন্স। আমরা বেশ কিছু হেডলাইন্স আমি দেখছি এখনো, আগামী সপ্তাহে আমি তুলে দেবো। আরেকটি হচ্ছে জাপান হয়তো তাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছেন, ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার।
এবং প্রেসিডেন্ট ট্রাম্প শি জিনপিংয়ের সাথে বসতে যাচ্ছেন চাইনিজ প্রাইম মিনিস্টার আগামী সপ্তাহে। সো দিজ আর অল ইম্পর্টেন্ট। এর মাঝে কামরুন খান দেখছেন TV24, থ্যাংক ইউ আপনাকে। ওকে, না এর মাঝে ক্যানাডার উপর আবারও চটেছেন ট্রাম্প, সো আরও বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু আমরা এখন সিপিআই ইনফ্লেশন রিপোর্টে একটু মনোযোগ দিব, বোঝার চেষ্টা করব হাউজিং মার্কেট কোথায়, ইন্টারেস্ট রেট কোথায়, গোল্ড মার্কেট কোথায়, স্টক মার্কেট কোথায়, ক্রিপ্টো কোথায়, চেষ্টা করবো সব কিছু তুলে ধরার জন্য। এবং এটির সাথে আপনার রিয়েল এস্টেট যারা কেনার চেষ্টা করছেন, যারা রিফাইন্যান্স চেষ্টা করছেন, তাদের সম্পর্ক কি সেটাও বোঝার চেষ্টা করবো, বিজনেসে আমরা কোথায় আছি। সো লেটস স্টার্ট উইথ সিপিআই ইনফ্লেশন। সো এই হচ্ছে এরকম সিচুয়েশনটা হচ্ছে এইরকম। আমরা যদি অন স্ক্রিনে দেখি V1, ওকে, ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর সিপিআই হেডলাইন ইনফ্লেশন, আপনারা জানেন যে হেডলাইনের সর্বসাকুল্যে সব কিছু ধরে, এবং কোর যেখানে খাদ্যদ্রব্য এবং জ্বালানি তারা বাদ দিয়ে থাকেন, এসেছে 3%, দুটি 3%। সো নাও যেটা এখন আপনারা জেনে গেছেন, উইথ দ্যাট বিং স্যাড, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে নিউ ইনফ্লেশন ইনফরমেশনটা হাউ ইটস গোয়িং টু এফেক্ট ফেডারেল পলিসি, অর্থাৎ এইটির এফেক্টটা ফেডারেল রিজার্ভের উপরে কেমন পড়বে, তারা যে ডিসিশনটা নিতে যাচ্ছেন আগামী সপ্তাহে, বাই দ্য ওয়ে October 29 তারা মিটিং করবেন অ্যাবাউট তাদের ইন্টারেস্ট রেটের ব্যাপারে। সো আমি আরেকটি দেখাবো V2 যদি আমরা অন স্ক্রিনে দেখি, ওকে, যেটা আপনারা দেখছেন দ্য রেট এবং তাদের সম্ভাবনা কতখানি রেট কাটের ব্যাপারে। নাও যেটা আপনারা দেখছেন অন স্ক্রিনে, এটি হচ্ছে দুটি কোর এবং হেডলাইন দুটি হলো 3%। একটি জিনিস আমাদের সবার জেনে রাখা উচিত যে ফেডারেল রিজার্ভ চেষ্টা করছেন ইনফ্লেশনকে অর্থাৎ মুদ্রাস্ফীতিকে 2% নামিয়ে আনতে, তাদের লক্ষ্যমাত্রা 2%। হাউএভার যদি আপনি একটু চিন্তা করে দেখেন, ইফ ইউ আর ওয়াচিং দ্য হেডলাইন, এখন আপনারা দেখছেন হেডলাইন ইনফ্লেশন, অথবা আপনি হেডলাইন দেখুন অথবা কোর দেখুন, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোনটার দিকে তাকিয়ে আছেন, হেডলাইন অথবা কোর ইনফ্লেশন, বোথ হচ্ছে 2%-এর উপরে, দুটি, অর্থাৎ তাদের যে টার্গেট আছে ফেডারেল রিজার্ভে তার থেকে অনেক উপরে, 1% উপরে, অনেক বেশি, অ্যাজ ইউ ক্যান সি। নাও দ্য রেট অফ ইনফ্লেশন, ওকে, তাদের যে রেট অফ ইনফ্লেশন 2%-এর উপরে, দে হ্যাভ এখন কিন্তু এটি গত এপ্রিল মাসে, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের পর থেকে কিন্তু, এপ্রিল মাসে নেমে এসেছিল বেশ উল্লেখযোগ্যভাবে, কিন্তু তারপর থেকে কিন্তু এইটি যা ভালো কাজ হয়েছিল সব উল্টো দিকে যাচ্ছে এখন। সো দে হ্যাভ বিন আনডুইং দ্য প্রগ্রেস অ্যান্ড হ্যাভ বিন গোয়িং ব্যাকওয়ার্ডস, উল্টো দিকে হাঁটছি আমরা। হাউএভার আমরা এখন যেটি দেখছি সেটি হচ্ছে দ্য রেট অফ ইনফ্লেশন আসলে কিন্তু এখন ওয়ার্স, এই মুহূর্তে বেশ খারাপ পর্যায়ে আছে রাইট নাও, যদি কম্পেয়ার করেন গত 5 মাসের তুলনায়। দ্য ফেডারেল রিজার্ভ স্টিল মোস্ট লাইকলি ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন তাদের আগামী সপ্তাহের মিটিংয়ে, উইচ ইজ October 29। দিস ইজ এ গুড নিউজ। কেন সেটি কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো। অ্যান্ড তাদের র্যাশনাল, অর্থাৎ তাদের চিন্তাভাবনার যে যুক্তিটা, এটাই হচ্ছে যুক্তি যে তারা মনে করছেন যে দুটি কারণ আছে এখানে। ফার্স্ট, তারা ইন্টারেস্ট রেট কমাবেন। সো দ্য ফার্স্ট থিং যেটা করবেন তারা, সেটা হচ্ছে তারা বলছেন যে ইনফ্লেশন বাড়ছে বাট এখনও এটি আন্ডার কন্ট্রোল, এটা প্রথম যুক্তি। তারা আরও বলছেন যে যদিও এটি তাদের যে টার্গেট আছে লক্ষ্যমাত্রা 2%, তারও উপরে, কিন্তু তারা বলছেন এটি টেম্পোরারি এবং ট্রানজিটরি, অর্থাৎ ক্ষণস্থায়ী। এই দুটি কথা বহুবার শুনেছি ফেডারেল রিজার্ভের কাছ থেকে, আপনারা হয়তো আমার কাছ থেকে শুনেছেন। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন যেটি আছে, তারা বলছেন যে ইন্টারেস্ট রেট কাটটা, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমানোটা এখন নেসেসারি, ইট ইজ নিডেড। কেন এটা নিডেড, কেন এটার প্রয়োজন হয়ে পড়লো, তার কারণ হচ্ছে তারা মনে করছেন আর যাতে লেবার মার্কেট আবারও পুনরায় দুর্বল না হয়ে পড়ে। কাজেই এই দুটি কারণ তারা বলছেন ইনফ্লেশন এটা ক্ষণস্থায়ী এবং লেবার মার্কেট যাতে আর দুর্বল না হয়ে যায়, এই দুটি হচ্ছে তাদের র্যাশনাল চিন্তাভাবনা। নাও আপনি যদি আরেকটি অনস্ক্রিনে দেখেন, যেটি দেখছেন, এটাকে আমরা বলি সম্ভাবনা বা সম্ভাব্যতা, আপনি যেভাবেই দেখেন না কেন, ফেডারেল রিজার্ভ কী করতে যাচ্ছে তাদের আগামী মিটিংয়ে, আগামী সপ্তাহে। সো দিস ইজ অ্যাকর্ডিং টু CME Fed Watch Tool, আপনারা দেখে নিতে পারবেন, ইটস অ্যাভেলেবল অনলাইন। CME Fed Watch Tool আছে বিফোর দ্য ইনফ্লেশন রিপোর্টের আগে, প্রকাশ করার আগে, গতকাল রাতে এবং আজ সকালে 8:30 আগ পর্যন্ত 98.3% সম্ভাবনা ছিল ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে বাই কত পার্সেন্ট, 0.25%, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট, এবং 1.7% সম্ভাবনা ছিল যে ইন্টারেস্ট রেট হয়তো কমবে না।
এই রিপোর্টটি যখন প্রকাশিত হলো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, তখন এই সম্ভাব্যতা পরিবর্তন এসেছে, খুব একটি বেশি না, নট বাই মাচ। 96% থেকে 96.1% এখন বলছেন যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে এবং 0.25%। সো নো চেঞ্জ, এভরিবাডি 96% আপনারা ধরে নিতে পারেন 100% মানুষ মনে করছেন ইন্টারেস্ট রেট আগামী অক্টোবর 29 তারিখে কমতে যাচ্ছে। নাও দ্য ফেডারেল রিজার্ভ এই যে রিজার্ভ যে খাত, মানে ইন্টারেস্ট রেট যে কমাবে 0.2% আগামী সপ্তাহে, এটি এখন আর কোনো শাক না, অর্থাৎ এটি কোনো চমকপ্রদ কোনো খবর নয় কারোর জন্যই। যারা অর্থনীতিবিদ আছেন, যারা স্টক মার্কেট আছেন, তারা ধরে নিয়েছেন মোটামুটি। বাট আপনি কি জানেন যে পিপল আর গোয়িং টু বি লিসেনিং টু দ্য প্রেস কনফারেন্স, অর্থাৎ এই ইন্টারেস্ট রেট কমানোর পরে একটা প্রেস কনফারেন্স হয়ে থাকে, সেখানে অনেকেই অনেক ক্লু খোঁজার চেষ্টা করবেন। কিসের জন্য? ওই প্রশ্ন উত্তর পর্বে, যেটি আমি অনেক সময় দেখি থাকি আপনাদেরকে, এবং তারা ক্লু খোঁজার চেষ্টা করবেন যে ফেডারেল রিজার্ভ আসলে কবে থেকে মানি প্রিন্টিং শুরু করবেন, অর্থাৎ স্টার্ট প্রিন্টিং ডলার্স। আপনি জানেন, আপনারা যারা গত সপ্তাহে আমার অনুষ্ঠানে দেখেছেন, আমি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে মানি প্রিন্টিং অ্যান্ড কোয়ান্টিটেটিভ টাইটিং, ওয়েদার দে আর গোয়িং টু কাট দ্য ইন্টারেস্ট রেট অ্যাট দ্য নেক্সট মিটিং নেক্সট ডিসেম্বর। এবং দুটো জিনিস, কবে থেকে ডলার প্রিন্ট অর্থাৎ বাজারে অর্থের তারল্য বেড়ে যাবে, এবং ডিসেম্বরেও কি তারা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন কিনা। দিস ইজ ওয়াট, এই ক্লুগুলো তারা খোঁজার চেষ্টা করবেন কিউএনএ পর্যায়ে। নাও লেটস, আরেকটি ব্যাপার আছে, এই আমরা যদি একটি জিনিস একটা করে সামনে নিয়ে আসি, ওয়েন দ্য ফেডারেল রিজার্ভ, যখন ফেডারেল রিজার্ভ ডলার অর্থ প্রিন্ট করা শুরু করে, ডলার প্রিন্ট করা শুরু করে, অফকোর্স ইনফ্লেশন বাড়বে, সেটি হলে অবশ্যই ইটস ইনফ্লেশনারি। এটিকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইজিং অথবা ব্যালেন্স শিট এক্সপ্যানশন। গত সপ্তাহে আমি আলোচনা করেছি খুব সুন্দর করে, খুব সহজভাবে। বাট এটির বিপরীত যখন হয়ে থাকে অন স্ক্রিনে, এটির পরে আমরা এটির আরেকটা, থ্যাংক ইউ ওকে, আপনারা যেটি দেখছেন V6 অন স্ক্রিন। সো যখন অপোজিট হয়ে থাকে, এটার বিপরীত হয়ে থাকে, তখন হয় ফেডারেল রিজার্ভ কী করে, বিশ্বাস করে যে তাদের অনেক বেশি অর্থ আছে অর্থনৈতিক সিস্টেমে, এবং তারা এখান থেকে অর্থ তুলে নিয়ে যান যাতে অর্থ তারল্য কমে আসে। কেন এটি করেন তারা? সিস্টেমকে স্লো ডাউন করার জন্যে, ইনফ্লেশনকে স্লো ডাউন করার জন্য তারা এটির নাম দিয়েছেন, বা এটিকে বলা হয়ে থাকে কোয়ান্টিটেটিভ টাইটেনিং অর ব্যালেন্স শিট রান অফ। সো রাইট নাও, এই মুহূর্তে ফেডারেল রিজার্ভ যে পাওয়েল, যে চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি কিছু হিন্টস দিয়েছেন আমাদেরকে তার শেষ পাবলিক অ্যাপিয়ারেন্সে, যেখানে প্রকাশ্যে উনি কথা বলেছেন বেসিকলি উনি যেটি বলছেন যে টাইটেনিং সাইকেল, অর্থাৎ কঠিন অর্থনৈতিক অথবা অর্থের তারল্য যে কম আছে মার্কেটে, ইচ্ছা করে করা হয়েছে, এটি খুব শীঘ্রই শেষ হয়ে আসছে। এবং জেপি মর্গান বলছে যে অরিজিনালি তারা ফোরকাস্ট করেছিলেন যে অর্থনৈতিক যে টাইটেনিং কঠিন অবস্থাটা আছে, সাইকেলটা এটি খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে আগামী বছরের শুরুর নাগাদ, মাঝামাঝি বা শেষ নাগাদ, এরকম তারা ফোরকাস্ট করেছিলেন। বাট নাও তারা বলছেন যে এটি সামনে নিয়ে এসেছেন তারা এখন বলছেন যে ওয়েল, এই প্রেডিকশনটা তারা এখন চেঞ্জ করছেন এবং বলছেন যে এটি খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে, মাচ সুনার দে থট। তারা যেটি মনে করছিল তার চেয়ে অনেক তারা বলছেন যে ফেডারেল রিজার্ভ এটি হয়তো এই অর্থনৈতিক কঠিন পলিসি যেটি আছে এটি শেষ করতে যাচ্ছেন দিস মান্থ, এই মাসে, আগামী সপ্তাহের মিটিংয়ে। সো দিস ইজ আ ভেরি গুড নিউজ। নাও দিস ইজ এ হিউজ নিউজ ইন এ লট অফ ওয়েজ। কেন এটি বড় নিউজ? কারণ প্রথমত তারা যে স্টপ দ্য মানি টাইটেনিং, তারা অর্থের যে তারল্যটা আছে এবং অর্থ প্রিন্ট করার যে কঠিন করে নিয়ে এসেছেন, লোন দেওয়া, লগ্নি দেওয়ার ব্যাপারটিতে, এইটিকে তারা কি করবেন, এটি তারা এখন ইজি করে নিয়ে আসবেন এবং তারা অর্থ প্রিন্ট করাও শুরু করবেন, যাতে করে তারা অর্থনীতির যে চাকা আছে সেখানে বেশি করে তারল্য বাড়াতে পারেন, অর্থের যোগান বাড়াতে পারেন। এটি হচ্ছে একটি ব্যাপার। দে আর গোয়িং টু প্রিন্ট মানি লাইক রিয়েলি লাইক ক্রেজি, এবং তারা এটি অনেক বড় আকারে শুরু করতে যাচ্ছেন আগামী বছর, অর্থাৎ আর 2 মাস পরে 2026 ইন দ্য বিগিনিং অফ দ্য 12। এটি আপনারা জানেন, এটি আমি বহুবার আপনাদেরকে বলেছি এই অনুষ্ঠানে, গত বছর থেকে বলছি, এবং আমি মনে করি এটি এখনও, আমি যেখানে ছিলাম আমি সেখানেই আছি, আমি এখনও মনে করি এটি হতে যাচ্ছে। মুভিং অন টু দ্য সেকেন্ড পয়েন্ট হুইচ ইজ অন স্ক্রিন, যদি আমরা দেখি, সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেন একবার কমাতে যাচ্ছেন এই মাসে 29 তারিখে বাই কোয়ার্টার পয়েন্ট, 25 বেসিস পয়েন্টস। বাট
ডিসেম্বরের অবস্থাটা কি? ওকে, আর ইউ গোইং টু সি অ্যানাদার ইন্টারেস্ট রেট কাট অ্যাগেন ইন দ্যাট মিটিং? আমরা আরেকটি দেখতে যাবো তো বিফোর দ্য রিলিজ অফ দিস, আজকের যেটা আপনি এখন অনেস্ট দিচ্ছেন, আজকের রিপোর্টটা বের হওয়ার আগে, ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে 91.8% সম্ভাবনা ছিল যে ইয়েস, ইন্টারেস্ট রেট ডিসেম্বরে কমতে যাচ্ছে। অ্যানাদার ওয়ার্ড, 91.8% চান্স ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে ডিসেম্বরে আরেকবার, নেক্সট উইকের পরে। অ্যান্ড দেন এই রিপোর্ট যখন বের হয়ে গেল, অ্যানাদার কোয়ার্টার পয়েন্ট, ওকে, এটির সম্ভাবনা হচ্ছে যদি সেটি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের যে ফেডারেল ফান্ড ইন্টারেস্ট রেটটা আছে ডাউন ফ্রম 4.25% এখন যেটি আছে সেখান থেকে নেমে আসবে 3.75%। নাও এই মিটিংটি, এই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার পর এই যে এক্সপেকটেশনটা, এটা পরিবর্তন হয়েছে। ই চেঞ্জড 91.8% থেকে আমরা পরবর্তী স্ক্রিন যদি দেখি 92%, অর্থাৎ আরও 1% বেড়ে গেছে সম্ভাবনা, 1%-এর কাছাকাছি, যে এইটি ফেডারেল রিজার্ভ ডিসেম্বরেও আসলে তারা ইন্টারেস্ট রেট আরেক দফা কমাতে যাচ্ছেন। ইটস জাস্ট এ রিমাইন্ডার অ্যান্ড কনফার্মেশন, রাইট? নাও ব্যাক ইন সেপ্টেম্বর, গত সেপ্টেম্বর মাসে আমরা যদি পরবর্তীটা দেখি, ওকে, থ্যাংক ইউ। ব্যাক ইন সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প, যেটি আপনারা দেখছেন ট্রুথ সোশ্যালে, উনি বলেছিলেন যে, বাই দ্য ওয়ে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, ইটস অন ট্রুথ সোশ্যাল, ওকে, জাস্ট আউট, নো ইনফ্লেশন। এসেনশিয়ালি যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলার চেষ্টা করছেন যে ইনফ্লেশন রাইজিং বাই 0%, ইনফ্লেশন বেড়েছে 0 অথবা বাড়ছে 0%। আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন যে নো ইনফ্লেশন? আমি তো বলবো নো ইনফ্লেশন মানে শূন্য আর কি, ওকে। হাউএভার, অফকোর্স দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ফর দ্য সেপ্টেম্বর বলছে এটি 3% আছে। ওকে, একটি ব্যাপার পুনরায় আপনাদেরকে মনে করে দিতে চাই যে ইনফ্লেশন যে ফিগার আসছে এটি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন 0, কিন্তু তারই সরকারি সংস্থা ব্যুরো অফ লিভার স্ট্যাটিস্টিক্স তারা কিন্তু বলছেন যে তারা যে নাম্বারটি দিচ্ছেন সেটা হলো 3%। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইনফ্লেশন কোথায় আছে, আসলে কি 3% কিনা, আমি গত সপ্তাহে বলেছি, আবারও বলছি, এটি আসলে ডাবল, যেটি আপনি রিপোর্টেড অ্যান্ড অ্যাকচুয়াল দুটার কথা হলো। তো যেটি রিপোর্ট পেয়েছেন 3%, এটিকে 2 দিয়ে গুণ করবেন। সো আসল ইনফ্লেশন রিপোর্ট হচ্ছে অ্যারাউন্ড ডাবল দ্যাট হোয়াট এভার গভর্নমেন্ট রিপোর্টিং ইজ, যেটাই রিপোর্ট করছে তার দুই গুণ বেশি। ওকে, আরেকটি ব্যাপার, বিফোর দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট রেটস ইভেন ফার্দার, আরও ইন্টারেস্ট রেট তো কমাবেন, তারা আরও কমাবেন। আপনি মনে রাখবেন যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি মার্কেটে অ্যাভেলেবল থাকবে, বিরাট অঙ্কের তারল্য থাকবে মার্কেটে, অর্থের তারল্য। বাট এগেন প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছেন যে ইনফ্লেশন রেট হচ্ছে 0%, দ্যাটস হিজ ওয়ার্ড, ওকে। হাউএভার, যেটি আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে কি, ওকে, সো আপনারা মানে ইনফ্লেশনের ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনি কি ফিল করছেন আপনি যখন মার্কেটে আছেন, ওকে। সো অনেকেই সাধারণ জনগণ আছেন, তারা কিন্তু 0% ইনফ্লেশন দেখছেন না। নাও আই বিলিভ বেশিরভাগ আমেরিকান যারা আছেন, ইনফ্লেশন স্টিল গোয়িং অন, মনে করছে ইনফ্লেশন বিদ্যমান এবং এটা চলমান। সো ইভেন যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক আছেন, অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তী দেখবেন, ইট ডাজেন্ট মিন যে আপনাকে তার প্রতিটা কথাই এগ্রি করতে হবে, মেনে নিতে হবে, ওকে। ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু টেক হিজ ওয়ার্ড এভরিথিং হি সেইজ। কিছু আছে বাস্তবতার সাথে মিল করতে হবে। নাও 75%, 75% আমেরিকান, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, যে রিপোর্ট বলছেন যে এটি একটি রিপোর্ট যে দেয়ার মান্থলি হাউস হোল্ড, তাদের যে মাসিক ব্যয় আছে সেটি বেড়েছে $100 যখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প অফিসে এসেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট হয়েছেন। 40% আমেরিকান যারা আছেন তারা বলছেন যে তাদের যে মাসিক খরচ আছে সেটি বেড়েছে $500 অর মোর যখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প অফিসে এসেছেন, ওকে। অ্যাজ ইউ ক্যান সি, আপনি যখন ডিটেলসটি দেখবেন, ইট ইজ নট, পরবর্তী যদি আমরা একটু দেখি যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, আপনারা খেয়াল করবেন এখানে ডেমোক্রেট রিপাবলিকান সবই দেওয়া আছে। দ্য ডেমোক্রেটস, দ্য রিপাবলিকানস এবং ইন্ডিপেন্ডেন্ট তারা সবাই কিন্তু ভেরি সিমিলার রেসপন্স দিয়েছেন, তাদের যে জরিপটি চালানো হয়েছে, ভেরি সিমিলার রেসপন্স। ইয়েস, প্রাইস অফ এভরিডে গুডস, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং মূল্য এটি বাড়ছে। এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল
কোন জিনিসের এক্সপেন্স সবচেয়ে বেশি বেড়েছে? এই হচ্ছে তাদের উত্তর। তারা বলছেন গত বছরের তুলনায়, এই বছর না, পরবর্তীটি, দুঃখিত। ওকে, থ্যাংক ইউ। সো বেশিরভাগ রেসপন্স যারা করেছেন, বেশিরভাগ নাম্বার অফ পিপল, ওভারওয়েলমিং নাম্বার অফ পিপল যারা আছেন, তারা বলছেন গ্রোসারির কস্ট সবচেয়ে বেড়েছে। আপনি যখন গ্রোসারিতে যান, আপনি যদি গ্রোসারি করে থাকেন, আপনি এটি ফিল করবেন কিনা বা করেন কিনা জানাবেন। কারণ আমি যখন দেখছি অল্প কিছু জিনিস কিনলে $100-150 হয়ে যাচ্ছে, $200 হয়ে যাচ্ছে, $250 হয়ে যাচ্ছে, যেটি অকল্পনীয়। এটি আমার ক্ষেত্রে ঘটছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, আপনারা জানাবেন আপনারটি। না, গুড কোয়েশ্চেন ইজ, অনেকে আছেন তারা বলছেন উইল দ্য ইনফ্লেশন সিচুয়েশন গেট বেটার? ইনফ্লেশন কি ভালো হবে না আর কখনো, নাকি এটি বাড়তে থাকবে, নাকি এটি আরও খারাপ হবে? ওকে, এই ব্যাপারটিতে বিভিন্ন রকমের বিভিন্ন মত আছে। দ্য গভর্নমেন্ট রিপোর্টিং তারা বলছে কি, যে তারা মনে করছেন যে ইনফ্লেশন, দ্য রেট অফ ইনফ্লেশন অ্যাকচুয়ালি এটি তাদের টার্গেট যে আছে তার চেয়ে উপরে আছে, রাইট? দ্য ফেডারেল রিজার্ভ তারা আসছে, তারা বারবারই বলছে যে ইনফ্লেশন তারা নিয়ে আসবেন 2%, এটি হচ্ছে তাদের লক্ষ্য। এবং তারা কিন্তু এই কথাটি বলে আসছেন গত 2% নিয়ে আসবেন, বাট তারা এই কথাটি বলছেন গত 18 থেকে 24 মাস ধরে এই একই কথা বলেছেন, দে উইল গেট ইট ডাউন টু 2%। বাট হোয়াটস হ্যাপেনিং, দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। তারা কথাই বলেছে, ফেডারেল রিজার্ভ তারা বলেই আসছেন এই কথাটি, ওকে, কিন্তু কাজ হচ্ছে না। এটি আসলে গত 18 থেকে 24 মাস বলছি, তারা আসলে গত 4 বছর ধরে এই কথাই বলে আসছেন। সো আমি কিছু এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরতে পারি, সময় নষ্ট করবো না অন্য কিছু দিয়ে। নাও, দিস ইজ, এই এক্সাম্পলটা হচ্ছে ফেডারেল রিজার্ভের যে গভর্নর আছেন স্টেফেন মোরায়ান, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল অক্টোবরের 15 তারিখে, অর্থাৎ গত সপ্তাহে জিজ্ঞেস করা হয়েছিল যে অক্টোবর 15 তারিখে যে ফোরকাস্ট, আপনার ফোরকাস্টটি কি, ফোরকাস্টে কোয়েশ্চেন করা হয়েছিল, এবং আমরা কি 2% ইনফ্লেশন দেখতে পারবো কখনো? হোয়াট ডাজ হি থিঙ্ক? উনি বলছেন যে হ্যাঁ, 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়তো আমরা দেখতে পারবো ইনফ্লেশন রিপোর্ট নেমে আসবে 2%। ওকে, বাট আমরা কি ট্রাভেলার শাকিল ইউএসএ, আপনার ভাই সালাম ভাই, আপনার বন্ধু মামদানি কি জিতবে? আজ রাত 8টায় একটা অনুষ্ঠান হয়ে গেল, মামদানির হবে কিছুক্ষণ পরে, সেটি হচ্ছে আওয়ার ডেমোক্রেসি। আমি আশা করি আপনি দেখবেন। মেজবাউদ্দিন বলছেন গ্রোসারি প্রাইস ইনক্রিজ লাট, আমি আপনার সাথে একমত। ওকে, ট্রাভেলার শাকিল, আমাদের একটি নিয়মিত প্রোগ্রাম হয়, সেটি লাইভ হয় না, ইউটিউবে যায় পরবর্তীতে, কিন্তু TVN24 এটি হয়ে থাকে টোটাল কেবলে, সেটি আওয়ার ডেমোক্রেসি, সেখানে ব্যাপক আলোচনা হয়ে থাকে। আজকে আলোচনা হবে মামদানির ব্যাপারে, এবং আমি আরেকটি প্রোগ্রাম করছি, আমি আশা করছি সেটি রাত 10টায়, রবিবার রাত 10টায় যাবে, দেখতে ভুলবেন না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ। আমি আশা করি সেটা ভালো লাগবে আপনাদেরকে। ওকে, নাও, এই সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যখন বেরোলো, ডাউ জোন্স ইন্ডাস্ট্রি বেড়ে গেল 1%, ওভার 500 পয়েন্টস, 500 পয়েন্টস। S&P 500 এইটা গেইন করেছে 1%, ন্যাসড্যাক কম্পোজিট 1.3%, ক্রিপ্টো জাম্প করেছে, ক্রিপ্টো স্টক সার্জেস। ওকে, নাও ক্রিপ্টো স্টক স্পাইক ইন আ মিড ডে, দিনের মাঝামাঝি আজকে। ওকে, অ্যাজ কারণ কি, যতটা আশা করা হয়েছিল, মনে করা হয়েছিল ইনফ্লেশন অনেক বাড়বে, সেরকম হারে বাড়েনি। যখন এই খবরটি বেরোলো, ইনভেস্টর যারা আছেন ওয়াল স্ট্রিট স্পেশালি, তাদের যে আত্মবিশ্বাস, কনফিডেন্স দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাবেনি তাদের আগামী মিটিংয়ে, সেটিতে তারা মার্কেটটা বুস্ট পেল এবং জাম্প করলো ক্রিপ্টোকারেন্সি সুদ্ধা। 10 বছর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা বাড়ি কেনেন এবং রিফাইন্যান্সের কথা বলে, 10-year ট্রেজারি ইয়েল্ড, 10-year ট্রেজারি নোট, অনেক সময় শুনে থাকবেন, এটি কি এখন পর্যন্ত 4% নিচেই আছে। ওকে, নাও এর অর্থ কি? এর অর্থ ইন্টারেস্ট রেট অন দ্য 30-year ফিক্সড মর্টগেজ এটি কিন্তু বাড়বে না, বাড়ার সম্ভাবনা কম, কমে আসবে 10-year, কারণ কি এটি রয়েছে ফ্ল্যাট। ওকে, সো আমি শেষ করার আগে যেটি বলবো সেটি হচ্ছে যে এই ইনফ্লেশন রিপোর্টটি এসেছে যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো, বেড়েছে, সিগনিফিকেন্ট কিছু না। আরেকটি ব্যাপার আছে, সময়ের স্বার্থে আমি সেটা আলোচনা করবো না, এটি হচ্ছে আরেক রকম, সেটি হচ্ছে ট্যারিফের ব্যাপারটি এখানে এখনো কোনো প্রভাব ফেলেনি। তার একটি অন্যতম কারণ, আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, বোঝার চেষ্টা করেছি, তার কারণ হচ্ছে যারা ইম্পোর্ট করে দ্রব্য নিয়ে এসেছেন তারা এখনও ট্যারিফের যে ডিফারেন্সটা, তারা যে এক্সট্রা পয়সা দিয়েছেন ট্যারিফের জন্য, সেটি এখনও তাদের নতুন পণ্যের উপর বসাননি।
কেন? কারণ যারা ওয়ালমার্ট থেকে শুরু করে টার্গেট থেকে শুরু করে বাইরে যাবে, টার্গেট 1800 কর্মী ছাঁটাই করছেন এবং 40টি স্টোরের মতো তারা স্টোর বন্ধ করে দিবেন। সো ইজ নট এ গুড নিউজ। ওকে, এনিওয়ে, টার্গেট, ওয়ালমার্ট, বড় বড় অ্যামাজন যারা আছেন তারা ভয় পাচ্ছেন যে তারা যদি পণ্যের দ্রব্য মূল্য বাড়িয়ে দেন তার জন্য কাস্টমার থাকবে কিনা, ক্রেতা থাকবে কিনা, ক্রেতার এই ক্রয় ক্ষমতা আছে কিনা। এই একটি কারণে তারা এখন পর্যন্ত ট্যারিফের ভারটি নিজেরাই বহন করছেন বলে অর্থনীতিবিদরা ধারণা করছেন, যার কারণে ট্যারিফের রিয়েল চাপটি আমরা এখনো পণ্য দ্রব্যের উপর দেখছি না। ওকে, গোল্ডের দাম কমেছে এই সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার পরে, ডলারের মূল্য কমেছে, স্টক মার্কেট বেড়েছে। যারা রিয়েল এস্টেট আছেন তাদের জন্য ভালো খবর, যারা বাড়ি কিনে নিয়েছেন আপনার জন্য সুখবর, আপনার বাড়ির দাম আরেকটু বেড়ে গেল এবং আপনি যদি রিফাইন্যান্স করেন তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে, আপনার মর্টগেজ পেমেন্ট কমে আসবে এবং আপনার ইন্টারেস্ট রেট কমে আসবে। এটি একটি অন্যতম কারণ। কাজেই আপনাদের জন্য গুড লাক। যারা নতুন বাড়ি ক্রয় করার চিন্তা করছেন, আগামী বছর হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি উইল বি আ বেস্ট টাইম, ইজ এ গুড টাইম, স্টিল ইজ এ গুড টাইম যদি ভালো পেয়ে থাকেন আপনি, কারণ আপনি রিফাইন্যান্স অলওয়েজ করতে পারবেন। হ্যাঁ, 6 মাস ডিপেন্ড করে, আপনি অনেক সময় 3 বছর লাগে রিফাইন্যান্স করতে, ডিপেন্ড করে। সো দিস ইজ ওয়াই, এই কারণে এইটি খুবই গুরুত্বপূর্ণ। না, আমি এই অংশটি শেষ করব এইভাবে যে এই যে সিচুয়েশনটি আছে যে ফেডারেল রিজার্ভ এখন ইন্টারেস্ট রেট কমাতে থাকবে, রাইট, কমাতেই হবে, তারা কমাতেই থাকবে, শুধু এই সপ্তাহ, আগামী সপ্তাহ নয়, ডিসেম্বর এবং আগামী বছরও কমাবে। অফকোর্স এটা ইনফ্লেশন বাড়াবে, কারণ আপনার ডলারের মূল্য কমে আসবে, কাজেই পণ্যদ্রব্য আপনি কিনবেন আরও বেশি ডলার খরচ করে। এটি সাথে সাথে যেটি আসছে সেটি হচ্ছে বাজারে অর্থের তরল্য বেড়ে যাবে। জেপি মর্গান, আপনি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারা বলছিলেন যে তারা যে ফেডারেল রিজার্ভ যে অর্থের কন্ট্রোলটা খুব টাইট করে রেখেছেন এটিও সহজ করে নিয়ে আসছেন। সো ফেডারেল রিজার্ভ ইজ গোয়িং টু প্রিন্ট ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি। এটি হচ্ছে সহজ করে নিয়ে আসা মানে আরও ডলার থাকবে। সো আমি বলবো যে আগামী 2026 ইটস গোয়িং টু বি ভেরি ইজি মানি। অর্থের তারল্য যেরকম থাকবে, বাড়ি কেনা, গাড়ি কেনা, ক্রেডিট কার্ডের সব কিছুর জন্য অর্থ পাওয়াও সহজ হবে, সাথে ইনফ্লেশনও বাড়বে। আরও অনেক জিনিস আছে যেটি এই মুহূর্তে আলোচনা করছে না, কিন্তু আমি আস্তে আস্তে সেই সমস্ত জিনিস তুলে ধরবো। ওকে, সো দেখি কি হয়। তো এই পর্বটি আমি এখানে শেষ করলাম। এখন চলে যাব ইমিগ্রেশন সেকশনে। ইমিগ্রেশন সেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশ কয়েকটি ব্যাপারে আমি মনে করি যে খুবই 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 দরকার। AKM Fazal Karim watching from Albany. Yes, please discuss how interest rate cut affects mortgage rate. আমি কিছুক্ষণ আগে বললাম ইন্টারেস্ট রেট কমছে। আমি বা অনেকে যেভাবে আশা করছিলাম যে ইন্টারেস্ট রেট কমার সাথে সাথে 30-year ফিক্সড মর্টগেজ যেটি আছে সেটি কমে আসবে, সেটি তার কম ছিল না। তার কারণ হচ্ছে 10-year ট্রেজারি ইয়েল কম ছিল না, কিন্তু এখন কিন্তু এটা 4%-এর নিচে আছে এবং এটি আরও নামতে হবে, কারণ এই ট্রেজারি ইয়েল 10 years ট্রেজারি ইয়েলের সাথে 30-year ফিক্সড মর্টগেজের হাতাহাতি সম্পর্ক, এরা একসাথে ওঠানামা করে। সেটি যখন নামবে ইন্টারেস্ট রেট আরও কমবে। কাজেই প্লিজ আপনারা মনে করবেন যে ফেডারেল ইন্টারেস্ট রেট কমাচ্ছে তার মানে বাড়ির ইন্টারেস্ট রেটও কমবে। আমরা সেদিকে চোখ রাখছি। আপনি যদি টিভিএনের নিয়মিত দর্শক হয়ে থাকেন আপনার জন্য সুখবর, কারণ আপনি সবার আগে জেনে যাবেন। ওকে, নাও চলুন ইমিগ্রেশন সেকশনে যাই। ইউএস সিটিজেনশিপ পরীক্ষা আরও একটু কঠিন হলো, একটু কঠিন, কিন্তু কঠিনতর হতে যাবে। কিন্তু এখন অফিসিয়ালি, সো ইউএস সিটিজেনশিপ জাস্ট মেড অফিসিয়াল, এটা অফিসিয়াল হয়ে গেছে গতকাল থেকে আমার মনে হয়। আ লিটল বিট হার্ডার, অল্প বিস্তর হার্ডার। সেটা কীরকম? আগে 10টি প্রশ্ন ছিল, আপনাকে জিজ্ঞাসা করা হতো, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে 20টি প্রশ্ন। আপনি 6টি প্রশ্নের উত্তর সঠিক হতে হতো আগে 10টি প্রশ্নের মধ্যে, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে 12টি প্রশ্ন। 20টি প্রশ্ন সর্বসাকুল্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে 12টি প্রশ্ন না, এবং আপনাকে দেওয়া হবে 100টি প্রশ্ন। দুঃখিত, আগে দেওয়া হতো 100টি প্রশ্ন, এখন দেওয়া হবে 128টি প্রশ্ন, 128, এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে 20টি প্রশ্ন। সেখান থেকে 128টি প্রশ্নের মধ্যে 20টি প্রশ্ন। সো অল্প বিস্তর কঠিন হলো, সামনে কিন্তু আরও কঠিন হবে। তার কারণ কি আপনি জানেন যে আগামী বছর তারা পরিকল্পনা করছেন যে আপনার পরীক্ষাটি হবে তখন আপনাকে একটি রচনাও লিখতে হতে পারে। এখনও তার কথা বলেছেন তারা, কি রচনা লিখতে হবে, গরু রচনা, আই ডোন্ট নো, বাট
এটি একটি ব্যাপার যে আপনি কতখানি আমেরিকা বোঝেন, কতখানি আপনি আমেরিকান পলিসি বোঝেন, কনস্টিটিউশন সংবাদ বোঝেন, সংবিধান বোঝেন বা জানেন। ওকে, শুধুমাত্র প্রশ্ন উত্তরে তারা সীমাবদ্ধ রাখবেন না এবং দেখবেন তা আপনার দেশপ্রেম, সেটা কিভাবে তারা নির্ণয় করবেন আমি জানি না, বাট এটি হচ্ছে এখনকার মতো খবর। কাজেই অফিসিয়ালি এটা এখন একটু শক্ত হয়ে গেল বা কঠিন হয়ে গেল। নাও নেক্সট মেমো, এটি আরেকটা নতুন মেমো ফ্রম ইউএসসিআইএস। তারা কি বলছেন, এই মেমো বলছে তারা ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে রিমুভাল অথবা ডিপোর্টেশনে ফেলবেন। কারা এরা? যদি আপনি ইউএস সিটিজেনকে বিবাহ করে থাকেন, ইউ ম্যারিড টু এ ইউএস সিটিজেন, এবং আপনি ফাইল করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন I-130, রাইট, অ্যান্ড ইট ইজ ডিনাইড, যদি এটা ডিনাই হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়, তাহলে কি হবে? এবং ঠিক প্রত্যাখ্যানের সময়, অর্থাৎ যে সময় ডিনাই করা হলো, আপনার স্ট্যাটাস নেই ধরে নেন, যদি না থাকে তাহলে আপনাকে সরাসরি রিমুভালে ফেলে দেওয়া হবে। ইউ বিং প্লেসড ইন রিমুভাল নাও, এখনকার সময়, এখন থেকে এটা করছেন তারা। ওকে, নাও দ্যাটস দ্য নিউ ইমিগ্রেশন পলিসি আন্ডার ট্রাম্প। ওকে, নাও আরেকটা জিনিস বুঝতে হবে যে যেহেতু আপনাকে রিমুভালে ফেলে দিবে, এর অর্থ এই না যে আপনি ডিপোর্টেড হয়ে যাবেন, বাট ইউ আর গোয়িং, আপনার যে প্রবলেমটা হবে সেটা এখন আপনাকে রিমুভাল প্রসেস থ্রু এর মাধ্যমে যেতে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য রিমুভাল প্রসেস নাও। সো ইফ দ্য ইমিগ্রেশন থিংস, যদি ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন ইউএসসিআইএস মনে করে, যদি এটি আরেকটি অংশ, যদি মনে করে যে এই ম্যারেজটি ফ্রড অর্থাৎ ভুয়া, তাহলেও আপনাকে, যদি তারা মনে করেন আপনি ভালো করেছেন কিন্তু তারা মনে করছেন এটা সাজানো ম্যারেজ, ভুয়া ম্যারেজ, ফ্রড, তাহলেও আপনাকে রিমুভালে ফেলে দেওয়া হবে না। ইফ ইউ, আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আপনি ফাইল করে থাকেন, দিস ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখছেন, যদি আপনি ইউএস সিটিজেনশিপের জন্য ফাইল করে থাকেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন, এবং আপনি যেই হন না কেন আপনার ডিপোর্টেবল অফেন্স আছে, অর্থাৎ আপনাকে বের করে দেওয়া, বহিষ্কার করে দেওয়ার মতো আপনার অপরাধ আছে, তাহলে কি হবে? বাট অপরাধ এগুলো আছে, কিন্তু আপনি কিন্তু আসলে কাগজপত্রের দিক থেকে আপনি এলিজিবল ফর সিটিজেনশিপ। ইমিগ্রেশন কি করবে, ইজ গোয়িং টু পুট ইউ ইন রিমুভাল। আপনাকে ফরগেট অ্যাবাউট গ্রিন কার্ড, ফরগেট অ্যাবাউট ইউর সিটিজেনশিপ এক্সাম। আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু আপনার কোনো একটি ক্রাইম আছে যেটা ডিপোর্টেবল ক্রাইম, আপনাকে ইমিগ্রেশন রিমুভালে ফেলে দিবে। অ্যাগেন, এর অর্থ এই না যে আপনাকে ডিপোর্ট করা হবে। ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট দ্যাট ডিপোর্টেশন কেস। ওই ডিপোর্টেশন কেস আপনাকে কি করতে হবে? আপনি অ্যাকচুয়ালি আপনাকে বিট করতে হবে। ইউ হ্যাভ দ্য রাইট টু বিট, ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট, মানে আপনি প্রোটেস্ট করতে পারবেন এই ডিপোর্টেশন কেস। ওকে, সো মনে রাখবেন, ডিপোর্টেশন কেস উইথ অল ডিফারেন্ট ফর্মস, অনেক ধরনের ফর্মস আছে, অনেক ধরনের রিলিফ আছে। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ নট নেসেসারিলি, ধরে নেবেন না যে এটা যখন হবে রিমুভালে ফেলে দিল যে আপনাকে গ্রেফতারও করা হবে। নো, ইউ আর নট নেসেসারিলি গেটিং অ্যারেস্টেড, অথবা আপনাকে ধরে ডিটেনশনে ঢুকে দেয়, আনলেস যদি সেরকম কোনো ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি মামলা যেটি আমরা বলে থাকি, না হয়ে থাকে, তাহলে আপনাকে গ্রেফতার করা হবে না। অ্যাটলিস্ট আপনাকে রিমুভালে ফেলা হবে, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি প্রোটেস্ট করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, অনেক কিছু করতে পারেন। নাও আরেকটি ব্যাপার যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ব্র্যান্ড নিউ $1000 ইমিগ্রেশন ফি। কাদের জন্য? সেটি ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন যারা পেরোল করে এসেছেন ইউনাইটেড স্টেটসে, অর্থাৎ বর্ডার ক্রস করে এসেছেন, আপনাকে এখন পে করতে হবে $1000। অ্যান্ড নো, এটি আপনার এই পেমেন্টটা আপনার লয়ারের জন্য না, এই পেমেন্টটি হচ্ছে ইউএস গভর্নমেন্ট আন্ডার ওয়ান বিগ বিউটিফুল ল বিল যেটি আছে সেটির অন্তর্ভুক্ত এই নতুন লটি। নাও দেয়ার আর সাম এক্সেপশন, কিছু ব্যতিক্রম আছে এখানে। সো দেয়ার আর, কারা পে করবেন বা কাদের পে করতে হবে, কাদের পে করতে হবে না। ওকে, আপনাকে পে করতে হবে $1000 যদি আপনি আমেরিকাতে ঢুকেন প্যারোল থ্রু। অনেকগুলা প্রোগ্রাম আছে, যেরকম ইউক্রেন, দ্য কিউবা, দ্য নিকারাগুয়া, দ্য হেইতি, দ্য ভেনেজুয়েলা, পিপল ইন প্যারোল ফর ফ্যামিলি রিইউনিফিকেশন প্যারোল প্রোগ্রাম,
অথবা আপনি বর্ডার ক্রস করে এসেছেন, অথবা কিন্তু আপনার পরিবারের কেউ আছে মিলিটারিতে আছে, ইউএস আর্মি, নেভি, এয়ারফোর্সে। ইফ ইউ এন্টার দ্য ইউনাইটেড স্টেটস উইদাউট ইন্সপেকশন অর্থাৎ বর্ডার ক্রস করে এসেছেন, অথবা যেই পাসপোর্ট নিয়ে এসেছেন সেটা আসলে ভ্যালিড না, অথবা গলাকাটা পাসপোর্ট নিয়ে এসেছেন, দিজ আর অল বলা হয়ে থাকে এন্টার উইদাউট ইন্সপেকশন। ওকে, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যদি থেকে থাকে আর্মিতে, তাহলে কিন্তু আপনি এই যে প্যারোল ইনটু ইউনাইটেড স্টেটস যেটি আছে, এটা আপনাকে এটি পান এবং অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু আপনাকে পে করতে হবে $1,000 ফি, যেটি আগে ছিল না, এখন এসেছে। এনিবডি হু গেটস প্যারোলড আউট অফ দ্য ডিটেনশন, আপনাকে গ্রেফতার করা হয়েছিল, ইমিগ্রেশন করেছিল, যে কাউকেই ইমিগ্রেশন গ্রেফতার করেছিল, আপনাকে এখন ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে, ইউ আর প্যারোলড ইন, আপনাকে পে করতে হবে $1,000 টু গেট আউট অফ দ্য জেল। ওকে, এটি একটি ব্যাপার। যারা অ্যাপ্লাই করেছেন অ্যাডভান্স প্যারোলের অন টিপিএস অর ডাকা, আপনারা জানেন যে অ্যাডভান্স প্যারোল কি, যখন আচ্ছা আসছি, যারা অ্যাডভান্স প্যারোলের জন্য আবেদন করেছেন টিপিএস এবং ডাকার যারা রিসিপিয়েন্ট আছেন, তাদেরকেও পে করতে হবে $1,000 ফি পে করতে হবে। পিপল হু অ্যাপ্লাই ফর অ্যাডভান্স প্যারোল অন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যারা আছেন, অর্থাৎ আপনার গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, আপনি এর সাথে আবেদন করেছেন প্যারোলের জন্য, ইউর অফ দ্য হুক, মিনিং ইউ ডোন্ট হ্যাভ টু পে, আপনাকে পে করতে হবে না। ওকে, along with people bring payroll, যদি আপনার নিয়ে আসা হয়েছে কোনো না কোনোভাবে মেডিকেল এমার্জেন্সির জন্য, আপনাকে পে করতে হবে না। ফিউনারাল অর্থাৎ মৃত ব্যক্তি বা এইসব সমস্ত কারণে তাদেরকে পে করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু পে ইদার ফর দোজ রিজনস। কিন্তু আরেকটি ব্যাপার আছে, যাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য তাদের ক্ষেত্রে কিন্তু কোনো হার্ডশিপ ওয়েভার নেই, অর্থাৎ আপনি বলতে পারবেন না যে ভাই আমার অবস্থা খারাপ, আমি অর্থ দিতে পারছি না, আমাকে মাফ করে দেওয়া হোক। দের ইজ নো ওয়েভার অ্যান্ড দিস ইজ ইন এফেক্ট নাও, অর্থাৎ এটি এখন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা এখন প্রযোজ্য। সো ইটস অল গোয়িং অন এভরিওয়্যার। ওকে, যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের কথা বলছিলাম, যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আছেন অর্থাৎ গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রোগ্রামের আন্ডারে, তারা যখন প্যারোল নেবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। সো এই ছিল আজকের মতো দ্য সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, এটির প্রভাব এবং এটার বিস্তৃতি এবং কোথায় কোথায় এটার অবস্থা পড়ছে। ইমিগ্রেশনের 3টি আলোচনা আমি তুলে ধরলাম। সো আমি আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। যারা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে দেখবেন, আমি আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। এবং এই যারা আমার সাথে প্রতি সপ্তাহে এই সময় থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থনের কারণে এবং আপনাদের থাকার কারণে আমি উৎসাহ পাই এই ধরনের অনুষ্ঠান করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট। যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি টিবিএনের পক্ষ থেকে আপনাদেরকে আপডেট করতে থাকবো এবং করে রাখবো ইন দ্য হোল সিচুয়েশন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।